কত উৎসব হইল নীরব, কত পূজা নিশা বিগতা, কত বিজয়ার নবীন প্রতিমা কত যায় কত কপতা, শুধু চিরদিন থাকে সেবাহীন ভাঙা দেউলের দেবতা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চারণ করেছিলেন, অনেকটাই প্রাসঙ্গিক আজকের আলোচনার সঙ্গে। আজকের তক্ক যুক্তি গপ্প, হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবে আমজনতা। আজকের বিষয় বিমান ঘাঁটিতে মহারাজার মূর্তি বসানো নিয়ে একগুঁয়ে ভাব। একগুঁয়ে ভাব এই কথাটা বলছি এই কারণ যেটা বসানো হয়েছে সেটা নিয়ে অনেকের আপত্তি রয়েছে, কিন্তু তাকে পুনরায় অন্য মূর্তিতে প্রতিস্থাপন করা বা তাকে নিয়ে একটু চর্চা করা, আলোচনা করা, কোথায় ভুল রয়েছে কোথায় ত্রুটি রয়েছে সে ব্যাপারে কারোর হেলদোল নেই। যেটা বসানো হয়েছে সেটা নিয়ে যার মূর্তি বসানো হয়েছে সেই পরিবারের তরফ থেকেও কিন্তু অভিযোগ রয়েছে, কিন্তু ওই মানুষগুলোর কোনো হেলদোল নেই। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন দুজন শিল্পী, তাদের সঙ্গে আগে পরিচয় করিয়ে নিচ্ছে। আমার সঙ্গে রয়েছে দেবজ্যোতি নাথ, হিস্টোরিয়ান আর্টিস্ট, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। একই সঙ্গে রয়েছে জয়শ্রী মোদক, ভাস্কর্য শিল্পী, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। প্রথম প্রশ্নটা আমি যেটা রাখবো, এই যে ব্যাপারটা হচ্ছে এখন মূর্তি নিয়ে ইদানিংকালে এত রকম বিতর্ক চলছে, দিদি আপনার কাছেই প্রশ্নটা জানবো, উত্তরটা শুনতে চাইবো যে এই যে বিতর্ক চলছে, এই বিতর্ক নিয়ে, মূর্তি নিয়ে এত বিতর্ক কোনোদিন ভাবতে পেরেছেন? শিল্পের মধ্যে শিল্পীদের নিয়ে, শিল্প সৃষ্টিটা হয় সেটা নিয়ে আজকে বিতর্ক চলছে। অ্যাকচুয়ালি এটা নিয়ে তো এরকম মানে আমরা ত্রিপুরাতে বিশেষ করে কোনোদিন এটা মানে এর আগে হয়নি, কিন্তু এটাও রবীন্দ্রনাথের যখন প্রথম রবীন্দ্র ভবনে যখন রবীন্দ্রনাথ বসানো এই থেকে শুরু হয়েছে জিনিসটা। আর কি বলবো, মানে তখন থেকেই শুরু হলো। তারপরে দেখলাম মহারাজা বানানো হলো, এইকে নিয়ে আবার বিতর্ক শুরু হলো। ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, মহারানী যেহেতু নিজে বলছেন যে এটা মানে মহারাজার সঙ্গে মানে পোর্ট্রেটটা মেলেনি, তাহলে উচিত ছিল কি এক্সপার্ট কমিটিকে দিয়ে এটাকে আগে দেখা যে যেটা বানানো হয়েছে, বা রাজ পরিবারকে কাউকে ডাকিয়ে এনে দেখা যায় আমরা মহারাজা বানিয়েছি সেটা ঠিকঠাক হয়েছে, তাহলে বিতর্কে যেতেই হয় না, জিনিসটা তৈরি হয় না, সেরকম আর কি। আচ্ছা, আপনার সেই একই প্রশ্নটা আমি জানতে চাইবো, কি অভিমত থাকবে? ওটা শুনতে চাইবো প্রশ্নটা, যে এই মূর্তি নিয়ে এত বিতর্ক, এটা মানে কোনোদিন কাম্য ছিল? মূর্তি, এই শিল্প চর্চা নিয়ে, শিল্প সৃষ্টি নিয়ে বিতর্ক। অ্যাকচুয়ালি যদি আমি কথায় বলতে চাই, একটা মূর্তি কিন্তু শুধু একটা শিল্পী গড়ার বস্তু না, তার যথেষ্ট ইতিহাস রয়েছে, তার যথেষ্ট পলিটিক্যাল অ্যাসপেক্ট রয়েছে, সামাজিক সোশ্যাল বিভিন্ন রকমের অ্যাসপেক্ট রয়েছে। এবং লাকিলি আমার থিসিস ছিল এই পাবলিক স্কাল্পচার, পিপলস স্কাল্পচার নিয়ে। আচ্ছা, তো বিষয়টা একটু আমি ইম্পর্টেন্টলি বলতে পারবো যে আপনি যে প্রশ্নটা বলেছেন সে প্রশ্নটা ঘুরে আসলে যে একটা শিল্পকর্মর যে এরকম যে একটা ক্রিটিসিজম বা একটা মানে দিস কাইন্ড অফ যে জিনিসগুলো হচ্ছে সেগুলো কোনো দিনই কাম্য না। এবং বিষয়টা কিন্তু শুধু একদিকে এক চশমা দিয়ে দেখলে হবে না, অনেকগুলো চশমা রয়েছে সেই বিষয়টার মধ্যে, সবগুলো অ্যাসপেক্ট আশা করি সময়ের সাথে সেটা বেরিয়ে আসবে, সেটাই আমি ফিল করি অ্যাজ এ আর্ট হিস্টোরিয়ান। বিকজ আমি যদি বলি একটা শিল্পী কিভাবে তার কাজ করে, সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাকে ফিল করাতে পারবো না, বিকজ আমি সেটা থিওরিটিক্যালি বলতে পারবো, বিকজ আমার সেই চর্চাটাই এই বিষয়টাই নিয়ে। তো আমি এটা এতটুকু বলবো যে অনেকগুলোই পার্ট রয়েছে সেটার মধ্যে, শুধু একটা চশমা দিয়ে দেখলে কিন্তু হয় না, সেটা থাকবে বক্তব্য। এরপরে যে প্রশ্নটার জন্য যাব, যে একটা মূর্তি বানানো হোক বা যে কোনো কাজ করা হোক, সেটার জন্য একটা টেন্ডার ডাকা হয়। সেই টেন্ডারের যদি প্রসেসটা আমি একবার জানি, কিভাবে ডাকা হয়, কি প্রসেস রয়েছে, কি রুলস রয়েছে এই টেন্ডার নিয়ে? দেখুন, বেসিক্যালি যদি আমি সত্যটা যদি বলতে চাই, আমাদের বেশিরভাগ অংশের কাজ কেন বলছি, বিকজ এখন যদি গভর্নমেন্ট একটা কাজ করায় সেটা টেন্ডারের মাধ্যমে করতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু আমি যদি আমার ঠাকুরদার বা আমার ফোর ফাদার্সদের যদি কোনো একটা কিছু স্কাল্পচার হোক বা পেন্টিং হোক, সেটা যদি আমি বানাই, আমি ইন্ডিপেন্ডেন্ট আছি, আমি যে কোনো আর্টিস্ট দিয়ে করাতে পারি। সো ওই পার্টটা থেকে যদি আমি বলি, আমি যদি গভর্নমেন্টের পার্টটা বলি, সো টেন্ডার তো অবভিয়াসলি থাকা উচিত। এবং কিছু দেখা গেছে কিছু ক্ষেত্রে যে কাজগুলো যে হয়েছে সেটা গভর্নমেন্ট আর্ট কলেজের মাধ্যমে হয়েছে।
আমি এটাও এক্স্যাক্টলি বলবো না, বিকজ আমি তথ্যটা অ্যানালাইজ করে এবং কিছু হোমওয়ার্ক করে কথাটা বলছি, যে সব কাজ যে 100% কাজ যে মানে গভর্নমেন্ট আর্ট কলেজের মাধ্যমে হয়েছে তাও না, আবার যে আর্ট কলেজ যে সব কাজ বাইরের শিল্পীদের করেছে তাও না। তো বিষয়টা রয়ে গেছে এখানে, একটা কন্ট্রাডিকশন আছে। আচ্ছা, আজ যদি আমি কথাটা বলি যে কতগুলো কাজ হয়েছে গভর্নমেন্ট আর্ট কলেজের মাধ্যমে, কতগুলো কাজ হয়েছে যে যারা গভর্নমেন্ট আর্ট কলেজে আছেন মানে মানে জব ওরিয়েন্টেড আছেন, বা যারা মানে শিল্পীরা যারা গভর্নমেন্ট জব করছেন না, বা ইন্ডিপেন্ডেন্ট শিল্পী ফ্রিল্যান্স আর্টিস্ট তো করেছেন। এবং এই পার্টটা নিয়ে আমি বলবো যে টেন্ডারটা তো অবভিয়াসলি টেন্ডারটা একটা প্রসেসে হয়ে থাকে, যে একটা এক্সপার্ট কমিটি তৈরি করা হয়। সে হতে পারে সাপোজ একটা আইসি আমাদের ডিপার্টমেন্ট আছে, যে নাকি তথ্য সংস্কৃতি দপ্তর, যিনি মানে এসব ম্যাক্সিমাম পার্টটা নিয়ে ওরা ডিল করে। এবং ওই ডিপার্টমেন্ট অবভিয়াসলি ওরা একটা এক্সপার্ট কমিটি ফর্ম করে যখনই কোনো কাজের টেন্ডার দেয়, মানে এই ব্যাপারটা নিয়ে যারা সুদক্ষ, যারা এই ব্যাপারটা ভালো জানবে, হ্যাঁ রাইট, এক্সপিরিয়েন্স হতে পারে এবং ওই ফিল্ডে রিনাউন্ড আর্টিস্ট হতে পারে এবং এক্সপার্টও হতে পারে। তো ওই কমিটি তৈরি করা হয়, এই কমিটি তৈরি করার পরে টেন্ডার ডাকা হয়। সেটা এক্স্যাক্টলি আমি বলতে পারি না, বিকজ দেখুন সবগুলি পত্রিকা কিন্তু আমি তদন্ত করিনি যে কোন পত্রিকা কোনটা দিয়েছে বা কোনটা না দিয়েছে। এটা সিস্টেম যদি বলি, সিস্টেমে পত্রিকা দেওয়া উচিত, নিউজ পেপারে দেওয়া উচিত যে এই মাধ্যমে এই কাজ এবং এত মানে হোয়াট এভার দ্য ডিসক্রিপশন ইজ অ্যাবাউট, সেই কাজের মাধ্যমে আর্টিস্ট আর ইন্ডিপেন্ডেন্ট, সেই আর্টিস্ট 5 জন হতে পারে, 50 জন হতে পারে, দে ক্যান ইন্ডিপেন্ডেন্টলি দে ক্যান গিভ দ্য টেন্ডার, দে ক্যান সাবমিট দ্য টেন্ডার। তারপরে এক্সপার্ট কমিটি ডিসাইড করবে যে কাজ সে লেআউট হতে পারে, সে মার্কেট হতে পারে। লেআউট আমরা বলবো যেখানে পেন্টিং ওরিয়েন্টেড, যেখানে নট 3D, আর মার্কেট বলবো যেটা নাকি স্কাল্পচার বা 3D মডেলের ক্ষেত্রে। তো সেই কাজের উপরেও এক্সপার্ট কমিটি সেটা ডিসাইড করে কাকে দেওয়া যায়। এটার মধ্যে রেটও আছে, কাজের মানও আছে, মিডিয়াম আছে, ডিফারেন্ট থিং আছে। সেভাবেই কাজটা নির্ধারণ করে এক্সপার্ট কমিটি এটাকে প্রসেস করে দেয়। সেটাই। এবার মূর্তি বানানোটাকে নিয়ে যদি একটু কথা বলেন, যে কিভাবে বানানো হয়, কি প্রসেস থাকে? আপনি মানে কোন প্রসেসটা কথা বলছেন? যে কোনো, মানে মনে করুন একটা টেন্ডার পাওয়ার পর কি কি প্রসেসটা, মূর্তি বানানোর ক্ষেত্রে কি কি দেখা হয়, যে আমি যার প্রতিচ্ছবিটা আমি বানাবো কি কিভাবে সেটাকে ফুলফিল করা হয়, বা কি কিভাবে সেটাকে বানানোর জন্য ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া হয়? দেখুন সেই প্রসেসটাতে থাকে কি, সাপোজ যদি কোনো আমরা মানে আমাদের নিয়ার রিলেটেড যদি কোনো পার্সনের মূর্তি বানিয়ে থাকি, সাপোজ যেটা আমাদের ক্ষেত্রে এখানে হয়েছে আমাদের মহারাজা বীর বিক্রমের ক্ষেত্রে, সেটা যেটা বাস্তব কথা, একটা এক্সপার্ট কমিটি থাকবে, সেই এক্সপার্ট কমিটি সেটা তদন্ত করবে এবং সেটা প্রতিনিয়ত সেটা মানে ফলো আপ করবে। এবং তার পাশাপাশি যদি তার মানে ওনার রিলেটেড কোনো মানে হেরিটেজ থাকে, ওনারা সেটা দেখবে, ওনারা সেটা জাজমেন্ট করবে, সেটা থাকবেই। কিন্তু এটার ক্ষেত্রে যদি আমরা যদি খুব একটু দূরে চলে যাই, যদি নেতাজি আমাদের মহান বিপ্লবী ছিলেন, নেতাজি আমাদের বাপু যাকে বলি, আমাদের মহাত্মা গান্ধী, ওদের মূর্তির ক্ষেত্রে কি হয় আপনি দেখতে পারবেন, আপনি পুরো ইন্ডিয়াতে যদি ঘোরেন ম্যাক্সিমাম মূর্তি ম্যাক্সিমাম রকম, এটার কোনো সিমিলারিটি নেই। বাট সেটা আমি বলবো যে নিয়ার রিলেটেড যে পার্সনগুলো আমাদের মূর্তি হয় সেটার ক্ষেত্রে হ্যাঁ, আমরা ফ্যামিলি যারা আছে ওদের থেকে আমরা মত নেই, এবং তার পাশাপাশি এক্সপার্ট কমিটি হ্যাজ দ্য ভাইটাল রোল ইন দ্যাট। তারপরে সেই কাজগুলো মানে ডিসপ্লে হয় বা ইনস্টল হয়, সেটাই থেকে থাকে। ম্যাডাম একটা প্রশ্ন জানবো, যে একটা অভিযোগ রয়েছে শিল্পী মহল থেকে অনেকেরই, যে ম্যাক্সিমাম কাজগুলো কলেজকেই দেওয়া হচ্ছে, যারা প্রাইভেট বসে রয়েছে, কলেজ থেকে বেরিয়ে যারা বেকার বসে রয়েছে, তাদেরকে এই কাজগুলো টেন্ডারের মাধ্যমে ডাকা হয় না। এই অভিযোগটা কিভাবে আপনি সত্য বলবেন? এই কথাটা বেশিরভাগটাই সত্য। ব্যাপারটা হয়েছে বেশিরভাগ কাজই কলেজে যায়, হ্যাঁ, কলেজের ভেতরেই কাজটা করা হয়। তো এই ব্যাপারেও কিছুদিন আগে আমার যখন মহারাজা যখন বানানো হচ্ছে, তো আমি বললাম যে এটা কলেজের মধ্যেই কেন হচ্ছে, সবাইকে সুযোগ দেওয়া উচিত ছিল। প্রত্যেক বছর এত স্টুডেন্ট বেরোচ্ছে, কোনো চাকরি নেই, কিচ্ছু নেই, সব বেকার বসে আছে, সব টিউশন করে, কিন্তু কতদিন টিউশন আর কত টিউশন করবে, হ্যাঁ, কি করে চলবে ওরা, ঠিক না? তো এত কাজ যখন হচ্ছে, মানে বাইরে ছেলে মেয়েদেরকেও তো কাজ দেওয়াটা উচিত। হ্যাঁ, এবার আমি বলছি না যে আমার কাজটা বা ওদের কাজটা বসানো হোক, যারটা ভালো হোক তারটাই বসানো হোক, কিন্তু চান্স সবাইকে দেওয়া উচিত, সবাই যাতে করতে পারে। হ্যাঁ, তবেই তো সবার মনে আর কষ্টটা হবে না যে না আমি নিজে মানে বেরিয়ে এত বছর ধরে বসে আছি, চাকরি বাকরিও নেই, কাজ বাজ নেই। তো এই জিনিসটা আর কি। আর বেশিরভাগটাই কলেজে, এত টাকার কাজ হয়েছে সব কলেজের মধ্যেই, তাহলে কি হয়? হ্যাঁ, আমি হয়তো কিছু বলবো
বলবো না বা বলবো, হ্যাঁ, আর কতদিন না বলে থাকবো বা কতদিন বা কেই বা না বলে থাকবে, সবাই একটা না দিনে মানে বলবেই। তো এই বিদ্বেষগুলোই জমে জমে আজকে এই পর্যায়ে এসেছে। আর তারপরে মহারাজা হলো তো একটা মানে রবীন্দ্রনাথ থেকে শুরু হলো ধরতে গেলে, হ্যাঁ, মহারাজা হলো আরেকটা। হ্যাঁ, যেহেতু মহারানী নিজেও বলছেন যে এটা হয়নি, মানে মুখটা মেলেনি ঠিক করে, একটু বয়স্ক লাগেছে। সত্যিই তো রাজার বয়স 39 বছরে উনি মারা গেছেন। হ্যাঁ, ওনার যে পোর্ট্রেটটা হয়েছে দেখতে একটু মানে বয়স্ক মতো লাগছে, স্বাভাবিক কারণে বলবে। তো সেটাই তো বললাম যে এক্সপার্ট কমিটি যদি কিসের জন্য আছে, হ্যাঁ, কেন তৈরি করা হয়েছে, দেখার জন্য। এটা তো করাটা উচিত, এবং টেন্ডার এইভাবে ছাড়া হোক যাতে সবাই চোখে আসে, যে ব্যাপারটা সবাই বেশি পড়ে ওরকম ভাবে যাতে ছাড়া হোক, এবং প্রত্যেকেই যাতে কাজ পায়, কাজ করার সুযোগ পায়, সেটাই আর কি। এই ব্যাপারটা নিয়ে আমি আপনার থেকেও জানতে চাইবো, এই যে ম্যাক্সিমাম কাজটা কলেজকে দেওয়া হচ্ছে, যারা বসে আছেন কাজ নেই হাতে, ওদেরকে কেন টেন্ডারের মাধ্যমে ডাকা হচ্ছে না? কেন একঘুয়ে ভাবে শুধুমাত্র কলেজকে দেওয়া হচ্ছে? অনেকটাই অভিযোগ, কিন্তু সেটার ফল যেটা বেরোচ্ছে, রবীন্দ্রনাথ থেকে যদি ধরি আজকে বীর বিক্রম, ফল কিন্তু আশানুরূপ বেরোচ্ছে না, তারপরেও কলেজকে দেওয়া হচ্ছে। সেই বিষয়টা নিয়ে অনেকটাই মানে বিতর্কের ব্যাপার, কিন্তু আমি সত্যি কথাটাই বলতে চাই এখানে না আমি আর্ট কলেজকে সাপোর্ট করে না যারা শিল্পীরা আছেন ওদেরকে সাপোর্ট করে, বিকজ I have the vital role to play, because I am among the very few art historian of our state, so I should say the truth what exactly is about. তো এই জায়গায় যদি আমি বলি সত্যি কথাটা, মানে এক্স্যাক্ট কথাটা, যদি আমি বেসিক্যালি মানে যদি ধরতে যাই, আজকে একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন অবশ্যই একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনকে কাজ দেওয়ার জন্য ফার্স্ট প্রায়োরিটি দেবে। তো বিকজ এটা কেন আসছে, দ্য ফার্স্ট থিং ইজ ট্রাস্ট অ্যাবাউট, দ্য ফার্স্ট থিং ইজ ট্রাস্ট। আজকে সাপোজ আমাকে আপনি একটা কাজ দিলেন, আপনি একটা গভর্নমেন্ট বডি, এবং ইটস নট অ্যাবাউট কি আমি কাজটা সিরিয়াসলি কতটুকু নেবো না নেবো সেটা আপনি জানেন না, বাট আলটিমেটলি যদি ইফ আই এম নট অ্যারাউন্ড ইউ, আপনি কিন্তু আমার ছাড়া ধরার মতো কেউ থাকবেন। এটা কিন্তু বেসিক পয়েন্ট, এটা কিন্তু মানে যে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট পয়েন্ট পার্টটা কিন্তু এটাই, কেন গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অফ ক্রাফটকে দিচ্ছে, এটা প্রায়ার পয়েন্ট। তো ওখান থেকে যে জেনারেট হচ্ছে সেই সিস্টেমটা নিয়ে তো আমি বলতে পারবো না, বিকজ সেই কলেজের না অধ্যক্ষ আমি, না শিক্ষক আমি। এবং তার পাশাপাশি যদি আমি আমাদের যারা আর্টিস্টরা আছেন, আমি সেই কথাটি নিয়ে যদি বলতে চাই, দেখুন আর্ট কলেজে যত আর্টিস্টই মানে পাস আউট হয়েছে, সবাই যে সব কিছুতে যে দক্ষতা তাদের আছে তাও না। তো তার পাশাপাশি আমি মনে করি একটা জিনিসই হওয়া উচিত, যেটা সে আর্ট কলেজের মাধ্যমে গভর্নমেন্ট করাক, বিকজ এই যে বর্তমান গভর্নমেন্ট সেটা বেশি মানে আমাদের প্রায় 1 বছর হতে চলেছে, নট ভেরি ওল্ড। তো গভর্নমেন্ট সিস্টেম ক্রিয়েট করছে, অ্যান্ড আই হোপ গভর্নমেন্ট উইল সুন কাম আপ উইথ এ সার্টেন সলিউশন। এবং তার পাশাপাশি আই এম ভেরি মাচ গ্ল্যাড কি আজকে আমাদের গভর্নমেন্ট যে এখন যে বর্তমান গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্ট এত বছর পরে একটা বিশাল বড় একটা স্টেপ নিয়েছে। হতে পারে যদি একটা কালচারাল দিক দিয়ে কথা বলি বা একটা হেরিটেজ পার্ট দিয়ে কথা বলি, এটা কিন্তু বিশাল বড় একটা স্টেপ, যে আমাদের যে মহান রাজা ছিলেন, যিনি নাকি দ্য বিল্ডার অফ আওয়ার স্টেট, এবং আমাদের আগরতলা সিটি আধুনিক সিটি, এবং আমাদের বিমানবন্দরও ওনার হাতে মানে গড়া। সো ওনার নামে এত বছর পরে এটা কেন আগে হয়নি, এটাও বিশাল একটা প্রশ্ন। আজকে যাক দেরায় দুরস্তায়, তো এটা হয়েছে, ভালো করেছে। এবং আমাদের বর্তমান গভর্নমেন্ট আমাদের কালচার, হেরিটেজ এবং আমাদের আর্ট বিভিন্ন ক্ষেত্রে দে আর কনসার্ন অ্যাবাউট, অ্যান্ড ওরা ভাবছে। তার পাশাপাশি যদি আমি বলি যে আর্টিস্টদের যে বর্তমান যারা আর্ট কলেজ ছাড়া যারা আর্টিস্টরা রয়েছেন, যারা পাস আউট আর্টিস্টরা, ফ্রিল্যান্স আর্টিস্টরা, হ্যাঁ ডেফিনেটলি ওদেরকে ডেফিনেটলি চান্স দেওয়া উচিত। ওরা কাজ পাক, ওরা কাজ করুক, একটা নিউট্রাল জায়গার থেকে ইকুয়ালিটি আসুক। ঠিক আছে, এটা না যে ইকুয়ালিটি আমি বলছি তার মানে আনইকুয়ালিটি হচ্ছে, বিকজ আমি একটা সাইড জানছি, আরেকটা সাইড কিন্তু জানা দরকার আছে। আমি বোথ সাইড না জেনে আমি কোনো কমেন্ট বা কোনো কমপ্লিমেন্ট দিতে পারি না। সো ইন দ্যাট পার্ট আজকে যেমন যেই মূর্তি নিয়ে কথা হচ্ছে, 2টা মূর্তি হয়েছে শুনেছি আমি, বাট আই ওয়াজ নট লাকি এনাফ টু বি এ পার্ট অফ, মানে ওদের 2টা মূর্তি দেখার মতো আমার সৌভাগ্য হয়নি, বিকজ আমি কোনো এক্সপার্ট কমিটি তো নেই যে আমি 2টা আমাকে দেখানোর হবে। সো আশা করি সবাই যারা কমেন্ট দিচ্ছেন, আমি বলবো না এটা খারাপ ওটা ভালো, এটা খারাপ ওটা ভালো, বিকজ নাথিং ইজ গুড অর নাথিং ইজ ব্যাড। আজকে হতে পারে আপনার নজরে একটা পার্সন হি ইজ এ গুড লুকিং, আমার নজরে হি ইজ নট এ গুড লুকিং পার্সন, দ্যাট কনসার্ন উইল বি দেয়ার, বিকজ এভরিবডি হ্যাজ এ ওন ওপিনিয়ন, সেই ওপিনিয়ন থাকবেই। কিন্তু আমি একটা জিনিস এটা ফিল করছি, আই ডোন্ট নো আমি এটা
বলা উচিত কিনা অ্যাজ এ আর্টিস্ট বা আর্ট হিস্টোরিয়ান, বাট এটা বাস্তব কথাটা তাই বলছি। আজকে আমাদের যে মহারানী বলেছেন, হ্যাঁ ডেফিনেটলি শি হ্যাজ অল দ্য রাইটস টু সে যে মূর্তিটা ভালো হয়নি বা হোয়াট এভার, বিকজ এভরিবডি হ্যাজ ইন্ডিপেন্ডেন্স। উনি হচ্ছেন সেই পরিবারে। হ্যাঁ, তার পাশাপাশি বলছি আমি, এভরিবডি হ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্ট থট টু রিলিজ, এবং পাশাপাশি উনি এই ফ্যামিলি থেকে বিলং করেন। হয়তো আমি আপনি যতটুকু না জানি উনি জানেন, বেশি জানবেন। কিন্তু তার পাশাপাশি এটা বলবো, যেটা আমি আজকের আপনাদের কালকে একটা শোতে দেখেছিলাম, যে আমাদের প্রিন্স যে আছেন প্রদ্যুৎ কিশোর মানিক্য, উনিও ফোনে ওনার কমিটমেন্ট দিয়েছেন, মানে কমেন্ট দিয়েছেন। বাট আই হোপ কি ওটা নিয়ে যাতে পলিটিক্স না হয়ে থাকে, বিকজ আমি ওপেনলি বলছি, আমরা দেখেছি প্রদ্যুৎ বাবু কোন পার্টির থেকে বিলং করে। আচ্ছা, ঠিক আছে। সো আমি কথাটা অ্যাজ এ আর্টিস্ট বা আর্ট হিস্টোরিয়ান বলাটা উচিত না, বাট তারপর কেন বলছি, বিকজ দেয়ার আর নাম্বার অফ ভিউয়ার্স যারা দেখছেন, টু ওদের চোখটা মানে অন্য চশমাগুলো দেখানোর জন্য আমার কাজটা, তার জন্য বলছি যে উনি কংগ্রেস করেন, এবং বর্তমান সেটা আমাদের এটা ওনার মানে বিজেপি পার্টি আমাদের এখানে গভর্নমেন্ট রুলিং পার্টি। সো ডেফিনেটলি এখানে একটা ব্যাড পলিটিক্সও হতে পারে। আমি বলবো না যে উনার মানে যে কমেন্টটা করেছেন ওটা বাজে কমেন্ট করেছেন, আমি নোবডি টু সে দ্যাট উনি বাজে বা উনি খারাপ বা উনি ভালো কমেন্ট করেছেন। ভালো বললে কেউ বলবে না, খারাপ বললে আমাকে ধরবে, বাট সেটা না। আমি এটাই বলতে চাই যে রাইট, দে আর দ্য হেরিটেন্স অফ দ্য ফ্যামিলি অফ আমাদের মহারাজার, বাট তার পাশাপাশি এটাও দেখা উচিত যে ওনাদের কমিটমেন্টটা আজকের বর্তমান যুগে কতটুকু প্রযোজ্য। আর সেই জায়গা থেকে যদি আমি বলি যে আরো কয়েকটা জিনিস ক্লিয়ার করতে চাই, আমি আর্ট কলেজের পক্ষ হয়ে কথা বলছি না, কয়েকটা কথা আমাদের আর্টিস্টদের পক্ষ আমি দুটা কথা বলবো, কিন্তু এই জায়গাটা একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে আমাদের যে রবীন্দ্রনাথটা বসেছিলেন, যেটা নিয়ে বিশাল বড় একটা মানে মার্কসের প্রতিচ্ছবি বলছিল অনেকেই, যাই বলে থাকুক, মার্কস বলুক আর হোয়াটএভার, কিন্তু সে যে বেসিক পয়েন্টটা বলছি, সেই মূর্তিটা বসানো হয়েছিল আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে। আচ্ছা, এবং সেই মূর্তিটা করা হয়েছিল প্রিয়লাল বাবু, if I'm not wrong, প্রিয়লাল বাবু বিশালগড়ের একজন আর্টিস্ট আছেন, উনি করেছিলেন, ঠিকই তো নাকি? একদম। তো উনি করেছিলেন, বাট উনি না গভর্নমেন্ট আর্ট কলেজে বিলং করে না, উনি মনে হয় আপনার আমাদের কলেজ পাস আউটও না, মেবি না। হ্যাঁ রাইট। তো আমাদের না মানে অ্যাজ এ ডিগ্রি হোল্ডার আর্টিস্টও না উনি, না পাশাপাশি উনি আমাদের আর্ট কলেজের কোনো কিছু না। কিন্তু এটা আর্ট কলেজকে না মানে আঙুল তোলা হচ্ছে এটার বিষয়টা নিয়ে, এটা আঙুল অ্যাটলিস্ট এটা যেটা মিথ্যা অপবাদটা দেওয়া উচিত না। আচ্ছা, কিন্তু এটা বলতে পারেন আপনি যে সেই কমিটি ছিল, এক্সপার্ট কমিটির মধ্যে আর্ট কলেজের অধ্যক্ষ ছিলেন। কিন্তু পাশাপাশি আজকে মেবি না কালকে রাইট, চিন্ময় স্যার আমাদের যা বলেছেন, হ্যাঁ হি হ্যাজ গিভেন দ্যাট থট, এবং রবীন্দ্রনাথ নিয়ে হয়তো কিছু বলেছেন। ওই রবীন্দ্রনাথের যখন বসেছিলেন ওই এক্সপার্ট কমিটি কিন্তু উনিও ছিলেন, পার্থপ্রতিম স্যারও ছিলেন, পার্থপ্রতিম গাঙ্গুলি এবং স্বপনদী স্যার এবং আমাদের প্রিন্সিপাল স্যার এবং চিন্ময় স্যার, ওরা 4 জন ছিলেন। তো এখানে যদি ওরা 4 জন থেকে থাকেন, আমি অন্য প্রশংসা যদি নাও যাই, এখানে একজন আমাদের আর্ট কলেজ থেকে ছিলেন এবং 3 জন বিশিষ্ট শিল্পী ছিলেন, এবং দে আর এক্সপার্ট। তো ওখানে শুধু আর্ট কলেজে দুশালে হবে না, অলসো আদার পার্ট অফ দ্য স্টোরি ইজ দেয়ার। তার পাশাপাশি যদি আমি চলে আসি রামারাও যে মূর্তিটা হয়েছিল, মেবি আই হোপ নেপকো উল্টা দিকে একটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে বসানো হয়েছিল, যেটা হয়তো ব্লক করা হয়েছিল, সেটা এখন নেই। হ্যাঁ, ওনার পরিবারের অভিযোগের ভিত্তিতে সেটাকে তুলে নেওয়া হয়েছিল। সেটাও কিন্তু আর্ট কলেজের মাধ্যমে করা হয়নি, সেটা আর্ট কলেজের একজন মানে টিচার করেছিলেন, বাট ডাইরেক্টলি গভর্নমেন্ট এটা দেননি। বিকজ সার্টেন জায়গা থেকে একটা ইচ্ছা থাকতেই পারে, সেটা হয়তো বা যে ফ্যামিলি থেকে, সাপোজ আজকে একটা ক্যাম্পের মধ্যে একজন বিশিষ্ট একজন আমাদের মানে ডিফেন্স পার্সন ছিলেন, যার ফ্যামিলি চাইছেন যে এখানে একটা মূর্তি বসুক, অ্যান্ড ওই ফ্যামিলি স্পন্সর করছে। সে স্পন্সর করলে তো ফ্যামিলি হ্যাজ অল ইন্ডিপেন্ডেন্স কি আমি কাকে দিয়ে কাজটা করাবো। তো সেই জায়গায় কিন্তু আর্ট কলেজকে দেওয়া হয়নি, সেই দুটো পার্ট আমি ক্লিয়ার করতে চাই। এবং সে প্রসঙ্গটা সেরে যদি আমি আসি আমাদের শিল্পী মহলে, যারা নাকি ফ্রিল্যান্স আর্টিস্ট, ডেফিনেটলি দেয়ার শুড বি আ সিস্টেম, দ্যাট সিস্টেমটা ডেভেলপ করা উচিত। আশা করি সেই সিস্টেমের প্রসেস আমাদের বর্তমান গভর্নমেন্ট চলছে, এগোচ্ছে, এবং আমাদের বর্তমান গভর্নমেন্ট এবং আমার পার্সোনালি সিএমের সাথেও কথা হয়েছে, এবং হি ইজ রিয়েলি কনসার্ন উইথ দ্য কালচার অ্যান্ড আর্ট অফ আওয়ার স্টেট, এবং সেটা নিয়ে উনি ভাবছেন। এবং এখন যে সিস্টেম মানে পরিস্থিতিটা আছে, এটা আমরা সবাই জানি, এটা লুকানোর কিছু না, না বলারও কিছু না। সামনে লোকসভা ইলেকশন আছে, তার জন্য সব কিছু একটু থমকে আছে। তো ওই জিনিসটা নিয়ে আমি বলবো যে হ্যাঁ, ডেফিনেটলি আমাদের যারা
মানে ফ্রিল্যান্স আর্টিস্ট ওদের জন্য ভাবা উচিত। নট অনলি দ্যাট, জব ওরিয়েন্ট, বিকজ আমি নিজে পার্সোনালি অনেক ফাইট করেছি মানে বিগত দিনে যে আমাদের আর্টিস্টদের মানে জব ওরিয়েন্ট হওয়া উচিত। এনসিআরটির গাইডলাইনে আছে যে সেটা হবে। যাব এই যে মূর্তি নিয়ে রাজনীতি যেটা বললো, মূর্তি নিয়ে রাজনীতিটাকে কি বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? এখন দেখুন, রবীন্দ্রনাথের ক্ষেত্রে কেউ বলেছে কার্ল মার্কস হয়েছে, শিল্পী এই হিসাবে তো বানাননি। হ্যাঁ, রবীন্দ্রনাথটা বসার আগে তো এক্সপার্ট কমিটি, উনি যা বললেন এক্সপার্ট কমিটি ছিল, তখন ওরা তো বলা উচিত ছিল না রবীন্দ্রনাথ হয়নি। বসার পরে জনগণ বলছেন পছন্দ হয়নি, কিন্তু এর আগে কি হয়েছিল? তো এক্সপার্ট কমিটি কিসের জন্য আছে? আমি বারবার একই কথায় আসবো। হ্যাঁ, তাহলে ওরা কিসের জন্য আছে? হ্যাঁ, তো তাহলে এটা কি বলবো বলুন? এখন শিল্পী একটা কাজ করলো, এবার কেউ বললো এটা কার্ল মার্কস হয়ে গেছে। হ্যাঁ, সেই জিনিসটা তো ঠিক হতো না। যেমন মহারাজা বানানো হলো, উচিত ছিল কি, আমি যদি পার্সোনালি মহারাজা বানাতাম, আমাকে গভর্নমেন্ট অর্ডার করা হয়নি, কিছু নেই, আমি নিজের থেকেই বানাচ্ছি মহারাজা, সেটা আলাদা জিনিস। এবং আমি এটা এয়ারপোর্টে বসাবো, গভর্নমেন্ট থেকে অর্ডার হয়েছে, তাহলে আমার কি উচিত? এক্সপার্ট কমিটি দেখবে। তাছাড়া যে পরিবার মহারাজা, তো যে ওদের যে ফ্যামিলি থেকে ওদেরকে ডাকা উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে একটা এক্সপার্ট কমিটির মধ্যে কি পরিবারের কাউকে রাখা যেতে পারে কোন রকম ভাবে, যাতে মানে ওরাও তো বলতে পারে, কারণ এক্সপার্ট বলতে যদি ওদেরকে আমরা এক্সপার্ট বলি, তাহলে পারিবারিক দিক দিয়ে কিন্তু ওরাও এক্সপার্ট, ওই ভদ্রলোকটা বা যিনি রাজা হোক, মহারাজা হোক বা আইপিএস অফিসার হোক, যারই মূর্তি প্রতিস্থাপন করা হোক, আমি তো বলছি পরিবারের লোকরা সেই কথাটা পার্টিগত বা এটা মানে এসব টানাটাই উচিত নয়। মানে জিনিসটা কিরকম হয়ে যায়, শিল্প একটা সুন্দর জিনিস, যেটাকে দেখলে আমাদের মানে মনে আনন্দ আসবে, খুশি। মানে আমাদের মহারাজ ত্রিপুরার মধ্যে এই প্রথম বসানো হচ্ছে, কত আশা না সবারই একটা দেখবে। হ্যাঁ, তো সেই আর কি, বাইরে থেকে যখন এখানে আসবে তো ওরাও দেখবে যে না আমাদের মহারাজা হয়েছে, প্রশংসা করবে, যা ত্রিপুরা উন্নত হচ্ছে। এখন মানে মহারাজার এত বড় একটা ছবি মানে স্কাল্পচার বসানো হচ্ছে, সে অন্যরকম ব্যাপার। হ্যাঁ, তো এইগুলো কত ভালো হতো যদি সব ঠিকঠাক হতো। হ্যাঁ, এবার একটু মানে ইয়ে করার জন্য মানে এক্সপার্ট কমিটি বলুন, আর প্লাস ওদের ফ্যামিলি থেকে কাউকে না ডাকার, এইসব না যদি ডাকা হয়ে থাকে, আমি জানি না সবটা, তবে যদি ডাকা হতো তো মহারানী তো আগে দেখতো, তো বলতো, হয়তো ডাকা হয়নি, যার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। আর কি বলবো, এই সেটাই। মানে কি বলবেন, যদি ওই এক্সপার্ট কমিটিতে মহারানী থাকতেন, এবং মহারানী বারবার বলছেন এটা তো একটা চাইনিজ মূর্তি হয়ে গেল, আর এই অভিযোগটা যখন খোদ ওই পরিবার থেকে আসছে, শিল্প মহলের মানে অনেকেই বলছে এই মূর্তিটার উন্মোচন করার কোনো দরকার নেই, এটা পুরোপুরি ষাটোর্ধ্ব একজন বয়স্ক লোকের মতো লাগছে, চাইনিজ মূর্তি রানী বলছেন, কি বলবেন? দেখুন, আমি অনেস্টলি বলি, সেই মূর্তিটা আমি সামনাসামনি দেখিনি, এবং সেটা নিয়ে যদি আমি এক্স্যাক্টলি কিছু বলতে চাই, আমাকে দেখতে হবে। সেটা আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে। আশা করি মহারানী দেখেছেন, যদি দেখে থাকেন ওনার বক্তব্যটা একটা ইম্পর্টেন্স আছে অবশ্যই। এবং যেটা আপনি একটু আগে বলেছেন, ডেফিনেটলি দ্য ফার্স্ট প্রায়োরিটি শুড বি দেয়ার, যে আমি আমার ফ্যামিলি হেরিটেজ যারা আছে ওদেরকে রাখাটাই উচিত। সেটা বেসিক্যালি আসছে বিকজ হি অর শি নোজ বেটার দেন মি অর ইউ, এটা হওয়া উচিত ডেফিনেটলি লিগালি। তো ওই ব্যাপারটা নিয়ে তো আপনি যা হওয়া উচিত সেটা ডেফিনেটলি হওয়া উচিত। ত্রিপুরার, এবার আমি একটু যদি এখান থেকে একটু সরে আসি, ত্রিপুরার যে আর্ট এবং ক্রাফট, এইগুলোকে নিয়ে কিরকম শিল্প রয়েছে, কিরকম যোগান রয়েছে, বা আপনারা কিরকম কাজ পাচ্ছেন এই ব্যাপারগুলোকে নিয়ে? দেখুন, একটা সময় ছিল যখন কাজ খুবই কম হতো, এখন কাজ হচ্ছে ভালোই। যেরকম আমাদের লাস্ট যদি 5 years যদি আমরা দেখি, আমাদের 2টো মিউজিয়ামের কাজ হয়েছে, আমাদের স্টেট মিউজিয়াম এবং কুমলুং মিউজিয়াম। পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মূর্তি বসেছে, সে সাউথ বলুন, নর্থ বলুন, ওয়েস্ট বলুন, বিভিন্ন জায়গায় মূর্তি বসেছে। এবং আস্তে আস্তে কালচারটা আসছে যে সব সার্কেলগুলোতে বা চৌমুনিগুলোতে মূর্তি বসছে, এবং সেই মূর্তিটা কিন্তু একটা বিরাট একটা অ্যাসপেক্ট, যেটা আমি প্রথম শুরু করেছিলাম, সেই অ্যাসপেক্টটা কিন্তু মাথায় রেখে কাজ করা উচিত। আর একটা পার্ট আমি বলবো যে এক্সপার্ট কমিটির মধ্যে মানে যে কাজগুলো মানে যারা ওরা সিলেকশন করছে, সেটার মধ্যে এই জিনিসগুলো যাতে মাথায় রাখা উচিত, যে একটা ফিগারের যে পলিটিক্যাল অ্যাসপেক্টস, সেই ফিগারের হিস্টোরিক্যাল অ্যাসপেক্টস আশা করি ওনারা রেখেছেন। আমি সেটা বলছি না যে ওনারা রাখেননি, বাট আমি আমার মতটা দিচ্ছি, মানে আগে ওই পর্যালোচনা করা উচিত এই ব্যাপারটা। হ্যাঁ, অবশ্যই। আমি জানি না ওরা করেছেন বা কি করেছেন না, আই এম নট গিভিং এনি কমেন্ট अगेंस्ट देम অর ফর देम, আমি আমার মতটা দিচ্ছি সেই জায়গাতে, বিকজ অ্যাজ আই ক্যান সে দ্যাট অ্যাবাউট। আর আশা করি ম্যাডাম, দিদি আপনি তো এখন যে আরেকটা মূর্তি সেটা আপনি করেছিলেন, কোনটা? সেকেন্ড যেটা বীর বিক্রমের মূর্তি ছিল। না, ওটা আমি করিনি। আচ্ছা, ওটা তো স্যার বানিয়েছিলেন, কার সঙ্গে বললেন তো, স্টুডেন্টদেরকে নিয়ে বানিয়েছে। আচ্ছা, না আমি, আচ্ছা ঠিক আছে, কিন্তু ওটার মধ্যে আমার কোনো, আচ্ছা
দ্বিতীয়টার মধ্যে কি কোনো রকম বা দেখা হয়েছে আপনাদের কারোর পক্ষ থেকে যে দ্বিতীয়টার মধ্যে কি কোনো রকম ওই সেই ব্যাপারটা নিয়ে আমি কিছু বলতে পারি না, বিকজ এটা আমি বললাম না, আমি দুটোটা মূর্তি দেখার ম্যাডাম সৌভাগ্য আপনার পাইনি কি দেখার সুযোগ হয়েছে এবং সেই ব্যাপারটা না, দ্বিতীয় আমি জানি আমি না। দ্বিতীয় মূর্তি দেখার সুযোগ হয়নি। আচ্ছা দেখার সুযোগ হয়নি, এমনিতে আমি মোবাইলের মতো দেখেছি। হ্যাঁ, যতটুকু দেখে বুঝলাম খুব একটা খারাপও হয় না, আমি আবার এই কথা বলবো না খুব একটা মানে ভালো হয়েছে। আর আমি যদি ভালো কম্পেয়ারিং করেন প্রথমটা এবং দ্বিতীয়টার মধ্যে কোনটা বেটার বা কোনটার মধ্যে একেবারেই চলে এসেছে মহারাজার, যেটা রানী চাইছেন, মহারানী চাইছেন, রাজমাতা চাইছেন, যেটা যুবরাজ অর্থাৎ মহারাজা চাইছেন? এবং আমার বলাটা তো মানে রাখে না। এখানে মহারানী যদি নিজে দেখতেন, উনি যদি মনে হতো দেখে যে না উনার একজন ঠিক শিল্পী আছে, হিসেবে আপনার কোনটা হ্যাঁ, মনে হচ্ছে? শিল্পী হিসাবে বলতে গেলে আমি তো বলবো যে নেক্সট যে মহারাজাটা বানানো হয়েছে, আমি ওটাকে পরিপূর্ণ বলবো না। পরিপূর্ণ বলবেন না? বলবো না। আচ্ছা আমার নিজের দিক থেকে জৈবিকভাবে দেখি আমি ওটাকে পরিপূর্ণ বলবো না। তো সেই আর কি। এবার আমি নিজে যদি বানাতাম, হ্যাঁ, এবং আমার মনের সঙ্গে হয়তো যেত না, আমি যেটা বানাতে চাইছি সেটা পেরেছি, হয়তো অন্য কারো ভালো নাও লাগতে পারে, আবার হয়তো মহারানী ভালো লাগতে পারে, হ্যাঁ, সেটাই বলতে চাইছি। এবার আমি আমার মতো করে বানালাম না, আমার মতো বলতে কি, আমি মহারাজার ছবি নিশ্চয়ই আমাকে দেওয়া হতো যে এই অনুকরণে বানাতে হবে, এবং আমার দিক থেকে যতটা সম্ভব আমি হয়তো দিয়ে করতাম। বাকিটা আমি কতটুকু সাকসেস হয়েছি এক্সপার্ট কমিটি বলতো, বা মহারানী যদি দেখতেন, উনি বলতেন যে না আমাদের মহারাজা এইরকমই ছিলেন, ওনার থেকে তো বেশি আর অন্য কেউ বলতে পারবেন না। সেটাই। একটা ছোট্ট করে দুজন থেকে একটা প্রশ্ন জেনে নেব। একটা প্রশ্নই থাকবে যে এই যে মহারাজার মূর্তি নিয়ে এত একটা বিতর্ক চলছে, পুরো উত্তাল হয়ে রয়েছে সমগ্র আলোচনা, বিশেষজ্ঞরা বলছে এটা এই ধরনের বিতর্ক কেন শেষ পর্যন্ত এলো, আজকের দিনে এই ধরনের বিতর্ক হচ্ছে, এই বিতর্কটাকে কাটিয়ে উঠতে একজন শিল্পী হিসেবে দুজন কি বলবেন? প্রথম আপনার থেকে শুনবো। কাটিয়ে উঠতে কি বলবো, প্রথমত যে এয়ারপোর্টে যে বসানো হয়েছে, মহারানী তো বলছেনই যে মহারাজা হয়নি। সুতরাং এটা গভর্নমেন্ট কি করবে, কি স্টেপ নেবে, হ্যাঁ, অন্যরা কি চান্স পাবে কিনা আবার নতুন করে মহারাজা বানাতে? হয়তো এর থেকে অনেক ভালো অনেকে বানাতে পারেন, আবার হয়তো নাও বানাতে পারেন, এর থেকে আবার ভালো বানাতে পারেন। অবশ্যই মানে যেটা বসানো হয়েছে, যদি মহারানী বলে থাকেন হয়নি, এর থেকে ভালো বানাবে, অবশ্যই বানাতে পারবে, সেই আর কি। আপনার কাছে যাবো, সেই প্রসঙ্গে যদি বলি, খুবই টাফ কোশ্চেন, বিকজ অনেক এক্সপার্টরা এটার সলিউশন হয়তো বা, বিকজ একটা অংশের মানুষ এটা বলছে, একটা অংশের মানুষ এটা বলছে, ডিফারেন্ট মতস, ডিফারেন্ট থটস। আমার মত আমি দিতে পারি, আই হ্যাভ দ্যাট কাইন্ড অফ ফ্রিডম। তো আমি যদি বলি, সবকিছু মিলিয়ে যদি আমি বলতে চাই, কনক্লুশনটা যদি এটার হতে চায়, যে শিল্পী করেছেন এখন, যেটা মানে অলরেডি বসানো হয়েছে বাট ইনোগ্রেট হয়নি, যদি ওটার কোনো স্পেস থাকে সেই শিল্পীর মাধ্যমে, এবং আমাদের যে মহারানী বিভূতি দেবী আছেন ওনার প্রেজেন্সে এটাকে একটু ঠিক করার বা রিপেয়ার মডিফাই করার, ওটা কি অ্যাকচুয়ালি, বিকজ ওই ম্যাটেরিয়ালটার মধ্যে কিন্তু এক্সপেন্স গেছে, সেটাকে আমি মাথায় রেখে বলছি। বিকজ যে আরেকটা সেকেন্ড মূর্তি আছে সেটা কিন্তু মাটির তৈরি, আচ্ছা, সেটা এখনো ফাইবারে ট্রান্সফর্ম হয়নি। মাটির মূর্তি তো অবশ্যই সেখানেও একটা শিল্পীর সবকিছুই আছে, টাকা দিয়ে অনেক জিনিস পাওয়া যায় না, কিন্তু শিল্পীর সেই শিল্পত্ব আছে। কিন্তু সেই জায়গায় ছেড়ে যদি আমি একজ্যাক্ট এখন যেটা সিচুয়েশন ওটাকে ধরে বলি, যেই মূর্তিটা এখন মানে হয়ে রয়েছে, যেটা ফাইবার ট্রান্সফার হয়েছে, যেটা এক্সপেন্স গেছে একটা ভালো অ্যামাউন্ট, সেই মূর্তিটাকে যদি রিপেয়ার করা যায় বা মডিফাই করা যায়, সেই পরিস্থিতি যদি থাকে, আমি বলছি না যে সেটা পারবেই হয়তো বা, যদি পরিস্থিতি থাকে, রানীর প্রেজেন্সে সেই শিল্পীর মানে প্রেজেন্সে সেই শিল্পীটা যদি করতে পারে, সেটা একটা অপশন। এবং পাশাপাশি আমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে, আইসিএ বলুন বা আমাদের আর্ট কলেজ, এবং তারা যদি নেক্সট টাইম আমাদের গভর্নমেন্ট নেক্সট প্রসেসটার জন্য, বিকজ আমি সেটা কিন্তু বলতে পারছি না, বলতে পারবো না যে, যদি এখন আমি বলি, সাপোজ আমি বললাম আর্ট কলেজ ভুল প্রসেসে কাজ করছে, অ্যান্ড ইফ দে আর কি ওরা প্রুভ করতে পারে যে ওরা ভুল প্রসেস না, তো আই উইল বি পানিশড। এবং যদি বলি আর্ট কলেজ ভুল প্রসেস না, এবং যারা মনে করছে আর্ট কলেজ ভুল প্রসেস, আই উইল বি এগেনস্ট দেম। বাট আমি ওই পয়েন্টেই যাচ্ছি না, সেটা কি ভুল না সে ঠিক, সেটা আমি এখান থেকে বসে ঠিক করতে পারবো না, বিকজ আই এম নট দ্য পার্ট অফ আর্ট কলেজ, আই এম নট দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট অফ দ্য আর্ট কলেজ, আই এম নাইদার দ্য পার্ট অফ দ্য এক্সপার্ট কমিটি, আই ডোন্ট নো হোয়াট হল থিংস হ্যাভ হ্যাপেন। বাড়ির থেকে অনেক কিছু বলে মানুষে, সেটা নিয়ে আমি বলতে চাই না। বাট
যদি কিছু থাকে এক্সপার্ট কমিটি বা আর্ট কলেজ বা আমাদের আইসি ডিপার্টমেন্ট, বিকজ আইসি ডিপার্টমেন্ট ইজ অথরাইজ টু ডু অ্যান্ড ট্যাকেল উইথ অল দোজ থিংস, যদি কিছু থাকে ওরা ফাইন্ড আ সলিউশন ফর ইট। এবং ভবিষ্যতে যারা আমাদের আর্টিস্টরা, যারা ফ্রিল্যান্স আর্টিস্টরা আছে, যারা পাস আউট আর্টিস্টরা আছেন, ওদের জন্য গভর্নমেন্ট বলুন এবং পাশাপাশি প্রতিটা ডিপার্টমেন্ট যাতে ওদেরকে নিয়ে একটু ভাবে, বিকজ ওরা যথেষ্ট ক্যাপেবল টু এক্সিকিউট ওয়ার্ক। এবং টেন্ডার যেটা আমি বলেছি প্রসেসটা, সেই প্রসেসটা কতটুকু মানা হয় কতটুকু মানা হয় না, কিছু জায়গায় মানা হতে পারে কিছু জায়গায় নাও হতে পারে, আমি সেই তর্ক বিতর্কে যাচ্ছি না। যদি সেই প্রসেসটা অ্যাকচুয়ালি মানা উচিত, সেই প্রসেস মানে এই মূর্তি প্রতিমা তৈরির ক্ষেত্রে কিন্তু কোনো টেন্ডারই মানা হয়নি, বিনা টেন্ডারে দেওয়া হয়েছে সেই মূর্তি। মানে এটা এক্স্যাক্টলি যদি বলি, আপনি আমাকে প্রশ্ন করলে আমি এবার উত্তর দিতে পারবো না, বিকজ সেই টেন্ডারটা কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না। এখন যদি এটাও হতে পারে যে গভর্নমেন্ট কি বলে এয়ারপোর্ট অথরিটি, এটা ইন্ডিপেন্ডেন্ট বডি থেকে কিছু একটা হয়ে ওরা করেছে, আইসির মাধ্যমে বলেছে গভর্নমেন্ট কলেজকে দিয়ে, এবং ওরা দেখেছে যে বিকজ অনেক জায়গায় কিন্তু এক্সপিরিয়েন্স কাজ করে। আমি বলছি দুটো পার্ট বলছি। আমাদের যে শ্যামাপ্রসাদ যে যিনি আছেন স্যার শিক্ষক, ওনার বসানো কিন্তু আর অনেকগুলো মূর্তি আছে, আমি কাউন্ট জানি না, আমি 5টা বললেও হতে পারে 10টা হতে পারে, অনেকগুলো মূর্তি ত্রিপুরার মধ্যে বসানো আছে। সো হয়তো সেই মানে মাথা সেই জিনিসটা মাথায় রেখে দিয়েছে, এবং এটাও হতে পারে যে আর্ট কলেজ ভুল প্রসেসে গিয়ে দিয়েছে, বাট আই এম নোবডি টু উইদাউট ইনফরমেশন আমি জাজ করার কিছু না, কেউ না। একেবারে এখান থেকে বসে উনি বলছেন যে বলাটা অনেকটাই কষ্টকর হচ্ছে যে কে ভুল কে ঠিক, কিন্তু যাই হোক জনতাই বিচার করবে বা আপনারাই বলবেন। আজকের এই মূর্তিটা যদি কেউ বা কোনোদিন বিমানবন্দরে গিয়ে দেখেন, যেটা রানী অভিযোগ করছে, যেটা মহারানী রাজমাতা বিভু কুমারী দেবী অভিযোগ করছেন, যেটা একটা ষাটোর্ধ্ব একজন বয়স্ক লোকের চেহারা মহারাজের মুখের মধ্যে ফুটে উঠেছে, যেখানে একজন চাইনিজের মতো মনে হচ্ছে এই মহারাজের মূর্তিকে নিয়ে মহারানী বলেছেন। তো এই ব্যাপারে যখন এত বিতর্ক চলছে, তখন একজন সাধারণ মানুষ হিসেবে কিন্তু সবাই চাইবে যে এই বিতর্কটাকে একজন শিল্পী যে শিল্প প্রতিমা তৈরি করবে, সেখানে বিতর্কটাকে কাটিয়ে গিয়ে একটা ভালো সেটাকে আরো বিবেচনা করে দেখা হোক যে কোথায় ভুল রয়েছে, কেন টেন্ডার ছাড়া দেওয়া হলো, কেন সরাসরিভাবে কোনো রকম টেন্ডার প্রসেস নেওয়া হয় না, কেন টেন্ডারের মাধ্যমে মূর্তি বানানোর কাজ দেওয়া হয় না, সে সমস্ত ব্যাপারে দেখবে হয়তোবা আগামী দিনে সবাই। এ ব্যাপারে কথা অনেকটাই হয়েছে। আজকে আমরা 9:15 থেকে ছিলাম আপনাদের সঙ্গে, এই ব্যাপারে কথা বলছিলাম। যারা এতক্ষণ ছিলেন আপনাদের সবাইকে দুজনকেই স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে, এবং অনেকটাই ধন্যবাদ আজকে আসার জন্য আমাদের অনুষ্ঠানে। শেষ করব ওই রবি ঠাকুরের সেই লাইন দুটো দিয়ে, কত বিজয়ার নবীন প্রতিমা, কত যায় কত কবতা, শুধু চিরদিন থাকে সেবাহীন ভাঙা দেউলের দেবতা। শুভরাত্রি, সঙ্গে থাকবেন।